আমার আপন ছোট বোন চিৎকার করে বলছে আমি নাকি তাকে ধর্ষণ করতে চেয়েছি। আমি নাকি খারাপ আচরণ করেছি তার সাথে। তার প্রমাণ নাকি আমার মামুনি। সে সময় মতো না গেলে নাকি আমি তার অনেক বড় ক্ষতি করে ফেলতাম। আমার আম্মু ও তা খুব সহজে বিশ্বাস করে নিল। কথাগুলো শুনে মনে হচ্ছিল আমি এখনো বেঁচে আছি কেন। যখনই কিছু বলতে যাব তার আগে পায়ের জুতা খুলে আমাকে মারতে শুরু করে দিল আমার আম্মু। আমি অসহায়ের মতো দাঁড়িয়ে মার খাচ্ছি। আর কান্না ভেজা চোখের ছোট বোনের দিকে তাকিয়ে আছি। নীলু নাকা কান্না করতে করতে আম্মুর কাছে আমার নামে হাজার মিথ্যে অপবাদ দিচ্ছে। এর চেয়ে অনেকবার ভাইয়া আমার শরীরে হাত দিয়েছে। আর প্রতিদিন আমাকে একা পেলে খারাপ খারাপ কথা বলতো। আমি কাউকে বলিনি, কারণ কেউ আমার কথা বিশ্বাস করবে না। আজকে তো আমাকে ধর্ষণ করতে চেয়েছিল। আমার জামা কাপড় সব ছিঁড়ে ফেলেছে। মামুনি সময় মতো না আসলে কান্না করতে করতে দু চোখ লাল করে ফেলেছে। আম্মু যখন আমায় মারতে মারতে হাঁপিয়ে ওঠে, তখনই আমার মামাতো ভাই রাকিব একটা অয়ার নিয়ে আসে আর মারতে থাকে। এক একটা আঘাতে যেন আমার শরীর থেকে মাংস আলাদা করে দিচ্ছিল। এদিকে মামুনি হাজারো কটু কথা বলছে, আর একটা আঘাত করলে হয়তো মরেই যাব। তাই আগেই ওর হাত থেকে কারেন্টের অয়ারটা কেড়ে নিয়ে রাকিবের পায়ে আঘাত করলাম। রাকিব মাটিতেও লুটিয়ে পড়ছে। মা গো মা বলে। দেখছিস এটা দিয়ে আঘাত করলে কেমন লাগে? মামুনি চিৎকার করে বলছে, বদমাইশ কুলাঙ্গার, তুই আমার ছেলেকে মারলি। তোর তো জন্মেরও ঠিক নাই। তোকে আপু এই বাসায় নিয়ে এসে নিজের ছেলের মতো বড় করেছে। তার এই প্রতিদান দিলি তুই। শুধু তোর জন্য স্বামী সংসার ত্যাগ করে বাবার বাসায় পড়ে আছে, আর তুই তার মেয়েকে ছি। ভাবি আর কোনো কথা বলবো না। এক্ষুনি এই বাসা থেকে বেরিয়ে যেতে বলো। আম্মু আম্মু নীলুকে জড়িয়ে ধরে বসে আছে। মামুনির কথা বলা শেষ কথাগুলো বুক ছিঁড়ে কলিজায় গিয়ে লাগলো। মুখ সামলে কথা বলবেন মামুনি, চিৎকার করে, রাকিব এক্ষুনি আমার চোখের সামনে থেকে চলে যেতে বল, না হলে আমি নিজেকে শেষ করে ফেলবো। কঠোর হয়ে বললেন। আম্মু, তোমরা সবাই কি বলছো? আমি আর নীলুই বা কি বলছে? আমার মাথায় কিছুই ঢুকছে না। বিশ্বাস করো আম্মু, আমি নীলুকে কিছু করিনি। আমি জানি না নীলু আমার নামে কেন এত বড় অপবাদ দিল। সব কিছু মিথ্যে আম্মু, সব মিথ্যে। আমি কিছুই করিনি। আম্মু, আমি না তোমার ছেলে। তুমি কি আমাকে চেনো না? আমি কেমন? আম্মুর পায়ে জড়িয়ে ধরে নিমেষে লাথি দিয়ে ফেলে দিলেন। চুপ করো, চুপ কর, আর একটাও কথা বলবি না। তুই আমার ছেলে নয়, পর কখনো আপন হয় না, সেটা আজকেই তুই নিজে প্রমাণ দিলি। ভাগ্যিস তোকে আমি জন্ম দেইনি। তুই আমার ছেলে হলে এতক্ষণে তোকে জানে মেরে ফেলতাম। আমি তোমার সন্তান, এটা কখনো মিথ্যা হতে পারে না। প্রয়োজনে আমায় মেরে ফেলো, তবু এরকম কথা বলো না। তোকে শুধু ছেলের পরিচয় দিয়ে বড় করেছি, আর কিছুই নয়। এখন ভালো হবে তুই আমার চোখের সামনে থেকে চলে যা। কঠোর হয়ে, কোথায় যাব? তুমি তুমি ছাড়া আমার আর কে আছে বলো? নীলু, তুই বল না। সব কিছু মিথ্যে। আমি তোর সাথে কোনো খারাপ আচরণ করিনি। আমি বুঝতে পারছি না ফুপু, তুমি এখনো এই বদমাইশটার সাথে কোনো কথা বলছো? কেন কথা বলছো? আজকে যা কিছু করলো তা যদি বাইরে জানাজানি হয়, তাহলে তো এই পরিবারে লোক বেঁচে থেকে কি করবে শুনি? রাকিব, এই কুকুরের বাচ্চা, বের হয়ে যা, না হলে আমি তো তোকে জোতা পেটা করবো। নীলু, যেই বোনটা আমায় নিজের থেকে বেশি ভালোবাসতো, সে আজকে আমার নামে এত বড় কথা অপবাদ দিল। কেন এমন করছে সেটা তো আমি জানি না, তবে এর পেছনে কে আছে সেটা ভালো করেই বুঝতে পারছি। রাকিব দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দেখছিস? এক্ষুনি ঘাড় ধাক্কা মেরে বের করে দে কুকুরের বাচ্চাটাকে। মামনি, আমি আরেকবার
আমাকে কুকুরের বা আপনি আমাকে আরেকবার কুকুরের বাচ্চা বললেন তো আমি ভুলে যাব আপনি আমার মামুনি। আপনার সাহস হয় কি করে আমার বাবাকে কুকুর বলার? ভালো করেছে, একবার নয় হাজারবার বলবো তুই একটা কুকুরের বাচ্চা, তোর বাপ একটা কুকুর। বাপের জন্য দরদ এসেছে, তুই বলতে পারবি তোর বাপকে? তুই কিভাবে জানবি? তোকে যেই মা জন্ম দিয়েছে সেও হয়তো জানে না। নীলু আম্মু নীলুর হাত ধরে রুমে নিয়ে গেলেন। যাওয়ার সময় বলে গেলেন, আমি যদি এই বাসা থেকে বের হয়ে না যাই তাহলে রুম থেকে 2টা লাশ বের হবে। ওদের যাওয়ার দিকে তাকিয়ে ছিলাম। রাকিব এসে শার্টের কলার ধরে বাসার বাইরে নিয়ে গেল। চুপচাপ এখান থেকে চলে যাবি, আর নেক্সট টাইম তোকে এই এলাকায় দেখলে জানে মেরে ফেলবো। আজকেই মেরে ফেলতাম, শুধু ফুপুর জন্য পারিনি। সকালে যখন নূরজাহান বেগম রান্না করছে, ওনার ভাবি এসে বললেন নীলু ওড়না ফ্যানের সাথে পেঁচিয়ে আত্মহত্যা করার চেষ্টা করছে। শোনা মাত্র নূরজাহান বেগম দৌড়ে গিয়ে নীলুকে চেয়ার থেকে নামিয়ে গালে থাপ্পড় মেরে আত্মহত্যার কারণ জানতে চাইল। লক্ষ্য করে দেখলো জামা কাপড় ছেঁড়া। কি করব আমি? আত্মহত্যা ছাড়া এই মুহূর্তে আমার আর কিছু করার নেই। তুমি ছেড়ে দাও আমাকে, মরতে চাই, আমাকে মরতে দাও প্লিজ। কিন্তু কেন মরবি তুই? কেন? কি হয়েছে আমাকে বল। তোর এই অবস্থা কেন? কে করলো এসব? আম্মু চিৎকার চেঁচামেচি শুনে নিল তার রুম থেকে। চোখ ডলতে ডলতে নীলুর রুমে আসলো। তোমাকে কি বলবো আমি? আমার ভাই আমাকে ধর্ষণ করতে। নীলু থাপ্পড় মেরে, তোর সাহস তো কম নয়। ফাজলামি করতে করতে সীমা ছাড়িয়ে গেছিস। আম্মু রেগে, আপু তুমি নীলুকে কেন মারছো? নীলু যা বলেছে সব সত্যি। আমি নিজের চোখে দেখেছি। সময় মতো আমি না গেলে কি যে হতো। থাকো সব কথা। তুমি তো তোমার ছেলে নামে এসব বিশ্বাস করবে না, তাহলে তোমাকে বলে কি হবে? মামুনি চিৎকার চেঁচামেচি শুনে নিল তার রুম থেকে। চোখ ডলতে ডলতে নীলুর রুমে আসলো। এসে দেখে নীলু কান্না করছে। আম্মু অগ্নি চোখে তার দিকে তাকিয়ে আছে। আম্মু কি হয়েছে? নীলু তুই কাঁদছিস কেন? নীলু দেখেছো আম্মু, ধর্ষকটা কেমন অভিনয় করছে যেন কিছুই হয়নি। নাদান বাচ্চা। রাকিব আম্মু কি হয়েছে? আর কিছু বলার আগেই নীলু আমার শার্টের কলার চেপে ধরলো। আম্মু এই বদমাইশটা আমার সাথে খারাপ আচরণ করেছে। চোখের পানি মুছে হাঁটতে হাঁটতে নদীর তীরে এসে বসে আছি, কিছুক্ষণ আগের কথা ভেবে। নীরব হয়ে শুধু কান্না করে যাচ্ছি। একটা সামান্য মিথ্যে কথা আমার জীবনটা ধ্বংস করে দিল। নীলু কেন এমনটা করলো? কি ক্ষতি করেছি আমি? মামুনি সেও তো আমায় তার নিজের ছেলের থেকেও বেশি ভালোবাসতো। তাহলে সে কিভাবে পারলো আমার ওপর মিথ্যা বলতে? এই মুহূর্তে এসব নিয়ে আমার তেমন মাথা ব্যথা না থাকলেও এটা জেনে কষ্ট হচ্ছে যে যাদেরকে আমি আমার বাবা মা ভাবতাম তারা কেউ আমার কিছুই নয়। এটা মানতে পারছি না। এসব ভাবতে ভাবতে রাত হয়ে এলো। সারাদিন নদীর তীরে বসেছিলাম। বিকেল হয়ে এসেছে, বাসার দিকে হাঁটা শুরু দিলাম। আমি জানি আমার আম্মু আমাকে অসম্ভব ভালোবাসেন। আমার আম্মুর জান আমি। পৃথিবীর সব কিছু একদিকে আর আমি একদিকে। ছোটবেলায় যখন বলতাম আব্বু কোথায় থাকেন, বাসায় আসে না কেন? আম্মু বাবাই তোমার আব্বু বিদেশে আছেন, সময় হলে এমনিতেই চলে আসবেন। আচ্ছা আম্মু, আব্বু কি তোমার সাথে কথা বলে? আব্বু দেখতে কেমন? নীল নীল বেশি বকবক করো না তো, চুপচাপ থাকতে পারো না? তোমার আব্বু যখন আসবে তখন দেখে নিও আব্বু দেখতে কেমন। আম্মু দেখবো। 1 বছর পর হঠাৎ করে বলেছিলেন আমার আব্বু নাকি রোড অ্যাক্সিডেন্টে মারা গিয়েছে। বাবা সম্পর্কে এতটুকু জানি, এর চেয়ে বেশি আমার জানা নেই। বাসার মেইন দরজা খোলা দেখে ডাইরেক্ট বাসায় ঢুকে আমার রুমে চলে গেলাম। ফ্রেশ হয়ে দরজা বন্ধ করে শুয়ে আছি। আমি বাসায় আছি, কেউ হয়তো জানে না। আমিও চাই না কেউ জানুক। সবাই ঘুমিয়ে গেলে আম্মুর কাছে যাব, বলবো আমি কিছুই করিনি, সবই মিথ্যে। আমি জানি আম্মু আমার কথা বিশ্বাস করবে। এতদিন নানা ভাই বাসায় ছিলেন না, ছোট খালার বাসায় ঘুরতে গিয়েছিলেন।
খবর পেয়ে বাসায় আসলেন। রাত 10টা। বাসায় চেঁচামেচি শুরু হয়ে গেছে। আমি আড়ালে দাঁড়িয়ে আছি, পরিস্থিতি বুঝে সবার সামনে যাব। ছেলে বলে তো মাথায় তুলে রেখেছিলে, এই অন্যের পাপের ফলকে মানুষ করতে, বিয়ে করতে না করে দিল। শেষ অবধি বিয়েটা হলো, কিন্তু কি হলো? 1 বছর যেতে না যেতে নিজের সংসার নিজেই ভেঙে দিলে এই ছেলের জন্য। এখন সেই ছেলেই কিনা, ছি! আমারও মেজাজটা খারাপ হয়ে যাচ্ছে। কুত্তাটাকে এখন হাতের কাছে পেলে ওর জন্মের শিক্ষাটা দিয়ে দিতাম। আমি আগেও বলেছিলাম এত লাই দিও না। এখন দেখছো এর পরিমাণ কতটা ভয়াবহ। পর কখনো আপন হয় না। নানা ভাই আম্মুর উপরে রাগ ছাড়ছে। বাদ দেন তো আব্বা, বড় আপু জানতেন নাকি বড় হয়ে কুলাঙ্গারটা শেষ অবধি এরকম করবে? জানলে তো কখনো এত ত্যাগ ত্যাগ দিতেন না। কখনো কিছুই না করলেন কি? দেননি দেননি তাকে। যখন যা চেয়েছে তার চেয়ে দ্বিগুণ পেয়েছে। থাক ওসব কথা, এখন তো আর আপদটা বাসায় নেই। আপু ওনার ভুল বুঝতে পেরেছেন, তাই তো ঘাড় ধাক্কা মেরে বের করে দিয়েছেন মামুনি। ওর কপাল ভালো, আমার নাতনির কিছু হয়নি, না হলে খুব খারাপ কিছু হতে পারত। নানা ভাই আমাকে নিয়ে আলোচনা বলছে। নীলু ভাই নানা ভাইয়ের পাশে বসে আছে। মামুনি রাকিব মাঝে মধ্যে নানা ভাইকে উস্কিয়ে দিচ্ছেন আমার বিরুদ্ধে। আম্মু চুপ করে সব শুনে যাচ্ছেন। এত কিছু শোনার পরও দুইটা বিষয় আমি খুব ভালো করে বুঝতে পারলাম। আমি ছাড়া এই বাসার সবাই জানে আমাকে ছোটবেলায় কুড়িয়ে এনেছিল আমার মা। আমি কষ্ট পাবো বলে হয়তো কখনো জানতে দেওয়া হয়নি আমাকে। এই বাসার কেউ 2 নম্বরে, এই বাসার কেউ চাইছে না আমি এখানে থাকি। আমাকে যত দ্রুত এখান থেকে চলে যেতে হবে। খুব ভালো করে আমাকে অপরাধী সাজানো হয়েছে। এখানে 3 জন জড়িত, মামুনি, নীলু, রাকিব। শুধুমাত্র এরাই আমার নামে মিথ্যা অপবাদ দিচ্ছেন। আমি আবার আমার রুমে এসে দরজা বন্ধ করে দিলাম, জামা কাপড় গুছিয়ে নিলাম। ফোন অফ ছিল, চার্জে লাগিয়ে অন করতে স্ক্রিনে ভেসে উঠল, সরি নীল, আমি আর তোমার সাথে সম্পর্ক রাখতে পারবো না। আমাকে মাফ করে দিও। আর কোনো দিন আমার সাথে কন্ট্রাক্ট করার চেষ্টা করো না। বাই। 4 বছরের রিলেশন ছোট্ট একটা মেসেজে সব শেষ হয়ে যায় নাকি? কি জানি মনে হয় ফান করছে আমার সাথে। আগে অনেকবার এরকম করেছে। আমার অপবাদ জানতে পারি। দেখো নিশাদ, আমি জানি তুমি আমার সাথে ফান করছো। বিশ্বাস করো আমি এখন কোনো প্রকার ফান করার মুডে নেই। আমি অনেক বড় একটা ঝামেলা হয়ে গেছে। তুমি অনলাইনে আসলে কল দিও, আমি তোমার সব ক্লিয়ার করে বলবো। এটা লিখে সেন্ড করে দিলাম। 5 মিনিটের মধ্যে রিপ্লাই আসলো, আমি মোটেও ফান করছি না। আমি তোমার সাথে সম্পর্ক রাখতে পারবো না। সো ব্রেক আপ। আমার অপরাধ কি সেটা জানতে পারি নীল? কেন তুমি জানো না তোমার অপরাধ কি? নাকি আমাকে বলতে হবে? লজ্জা শরম বলতে কিছু নেই। কিভাবে এত বড় জঘন্য একটা কাজ করতে পারলে তুমি? তোমার যদি এরকম কিছু খেয়াল ছিল তাহলে আমাকে বলতা, আমরা বিয়ে করে নিতাম, না হলে তোমার সাথে রুম ডেট করতাম। তুমি কিভাবে পারলে আপন বোনের সাথে এসব করতে? নিশাদ, তুমি শেষমেশ আমাকে ভুল বুঝলা। আমি তোমাকে ভুল বুঝিনি, সেটা বললাম। নিশাদ, তুমি আমার সাথে একবার দেখা করো, সব কিছু ক্লিয়ার হয়ে যাবে। বিশ্বাস করো আমি কিছুই করিনি নীল। এসব জানার পরও তুমি কিভাবে ভাবলে তোমার সাথে আমি দেখা করব? তাছাড়া আমি আর তোমার মুখটাও দেখতে চাই না। তোমার নাম শুনতেই না কেমন যেন মনের ভিতরে ঘৃণা কাজ করে। আজ থেকে আমাদের সম্পর্ক এখানেই শেষ। নিশাদ, সবাই তো ছেড়ে চলে গিয়েছে, তাহলে তুমি থাকবা কেন? তুমিও চলে যাও। বাই দ্য ওয়ে, দোয়া করি সবসময় ভালো থেকো। মেসেজটা সিন হওয়ার পরই হোয়াটসঅ্যাপে ব্লক দিল, নাম্বারটাও ব্লক লিস্টে রেখে দিল। বাসা থেকে যাওয়ার আগে আম্মুর সাথে দেখা করেছিলাম,
উনি বলেছেন আমার মুখ না দেখাতে। আমার জন্য ওনার জীবনের অনেক কিছু হারিয়েছেন, এখন আর কোনো কিছুই হারাতে চান না। আম্মুর পায়ে জড়িয়ে ধরে বলেছিলাম, বিশ্বাস করো আম্মু, আমি কোনো কিছুই করিনি। আমার একটা কথাও বিশ্বাস করেনি তিনি। বাসার জন্য কেউ দেখার আগে চুপচাপ বাসার অন্য কেউ দেখার আগে চুপচাপ বাসা থেকে বের হয়ে যাবে। আমি তোর কেউ নই, পর তো পরই, আপনগুলো সব স্বার্থপর। এই শহরে আর থাকতে চাই না, থাকলে হয়তো দম বন্ধ হয়ে মারা যাব। তাই ট্রেনে উঠে বসলাম। কোথায় যাব জানি না। ট্রিটি এসে টিকিট কাটলাম। টিকিট চাইলে, সরি আমি তাড়াহুড়ো করে টিকিট আনতে ভুলে গিয়েছি। নো প্রবলেম, ফাইন, ভরে দাও তাহলেই হবে। জি কত দিতে হবে? কোথায় যাবেন? ট্রিটি, ঢাকা। ফাইন 300 আর টিকিট 250 টাকা, মোট 550 টাকা। দাও। সকাল 8টা কলামপুর বসে আছি। একে তো কাউকে চিনি না, জানি না কোথায় যাব, কি করব কিছুই বুঝতে পারছি না। পেটেও খিদে লেগেছে। পকেটে হাত দিয়ে দেখি মানিব্যাগ নেই, কাজ হয়ে গিয়েছে। চোর বেচারা নিয়ে গেছে। বিকাশে টাকা ছিল কিছু, টাকা তুলে আগে হালকা কিছু খেয়ে নিলাম। হঠাৎ ফোন আসলো, বের করে দেখি রাহুল কল দিয়েছে। কল কেটে দিলাম, ফোন তোলার ইচ্ছা নেই। হঠাৎ মনে হলো আমার তো একটা ফেসবুক ফ্রেন্ড আছে, অনেকবার বলেছিল ওর বাসায় যাওয়ার জন্য, সময় পাইনি তাই যাওয়া হয়নি। ওর নাম্বার আমার কাছে নেই, শুধু ফেসবুকে কথা হয়। এফবিতে ঢুকলেই দেখলাম সে অ্যাক্টিভ আছে, মেসেজ করতে রিপ্লাই দিল। কি খবর দোস্ত? এই তো ভালো, তুই? নীল, ভালো। তুই একটু ঢাকায় আসতে পারবি? নীল, কেন? আর আমি তো ঢাকায় আছি, মামার বাসায় এসেছি। তাহলে ভালোই হলো, তুই অনেক দিন বলছিস তোর বাসায় যেতে, তাই আজকে না জানিয়ে চলে আসলাম। নিয়ে যাবি তো তোর বাসায়? নীল, কি বলছিস? তুই ফান করছিস না তো? রিফাত, আরে আজব তো, এই দেখ সেলফি তুলে নিলাম। কমলাপুর আছি। নীল, থ্যাংক ইউ বন্ধু, তুই ওইখানেই থাক, আমি সাইনবোর্ড আছি, এক্ষুনি আসছি। আর হ্যাঁ, তুই দুইটা নোয়াখালীর টিকিট কিনে রাখ। কিন্তু ট্রেন তো বিকেলে, আমরা বরং বাসে চলে যাব। নীল, না মামা, ট্রেনেই যাব। সারাদিন তোকে নিয়ে ঘুরবো আর বিকালে বাসায় যাব। বাবা, আমার ঘোরাঘুরির করার মুড নেই, তুই প্লিজ আমাকে নিয়ে চল তোর বাসায়, খুব ক্লান্ত লাগছে। আরে কি বলছিস দোস্ত, আমার সাথে চল, মুড না থাকলে এমনি চলে আসবে। জোর করে নিয়ে গেল ওর মামার বাসায়। কাপড় চেঞ্জ কর, ঘুরতে যাব। আর হ্যাঁ, ট্রেন কয়টায়? রিফাত, 7:40 কিন্তু এখন কোথায় যাবি? আরে মামা, আমি ঢাকায় এসেছি গার্লফ্রেন্ডের সাথে দেখা করতে, দেখা না করেই চলে যাব নাকি? রিফাত, ঠিক আছে তুই যা, আমি একটু ঘুমাই, আমার শরীর খারাপ। প্লিজ দোস্ত। নীল, ওকে তোর ইচ্ছে, যা ফ্রেশ হয়ে আয়, কিছু খেয়ে নিব দুজনে। রিফাত, আমি এখন খাবো না, তুই দেখা করে আয়, তারপর একসাথে খাবো, প্লিজ বোঝার চেষ্টা কর। নীল, ওকে বাই। রিফাত চলে গেল। নীল রুমে শুয়ে আছে, এপাশ ওপাশ করছে, কিন্তু কিছুতেই চোখে ঘুম আসছে না। বারবার কালকের কথাগুলো মনে পড়ে যাচ্ছে। উপরে থাকা ফ্যানের দিকে তাকিয়ে আছে, চোখ থেকে অনর্থ পানি ঝরছে। নিশা তো আমাকে ভুল বুঝলো, সেও সবার মতো মিথ্যাটাকে বিশ্বাস করে আমাকে দূরে ঠেলে দিল। না চাইতো নিশাতের ফোনে মেসেজ দিলাম, আসার সময় নতুন সিম কিনেছি। মেসেজের উত্তর না পেয়ে কল দিলাম, একবার দুইবার রিং হবার পর, হ্যালো, কে বলছেন? নিশাদ, আমি নীল। কিছুক্ষণ চুপ থেকে, কেন ফোন দিয়েছো, কি বলবে তাড়াতাড়ি বলো। বিরক্তিকর ভাব নিয়ে, বিরক্ত হচ্ছ কেন? আচ্ছা 5 মিনিট কথা বলা যাবে? নীল, সরি 5 মিনিট কেন, কোনো দর্শকের সাথে আমি 5 সেকেন্ডও কথা বলতে পারবো না, বাই।
হুম, 4 বছরে এতটুকু চিনতে পারলে আমাকে, সবার মতো তুমিও আমাকে অবিশ্বাস করছো নীল। অন্য কেউ বললে হয়তো বিশ্বাস করতাম না, কিন্তু তোমার ফ্যামিলি থেকে তোমার বোন নীলু নিজে ফোন দিয়ে আমাকে বলেছে, সাথে এটাও বলেছে তুমি এই পরিবারের কেউ নয়, তোমার বাড়ি ঘর নেই, মা বাবাও নেই, এমনকি তোমার নাকি জন্মেরও ঠিক নেই। আর একটা কথা বললে নীল কী জিনিস সেটা তুমি হাড়ে হাড়ে বুঝতে পারবে। তুমি কি জানো আমার বিষয়? নীলু নীলু বাচ্চা মেয়ে, তাই কি সব বলে দিয়েছে? তাই বলে তো তুমি এই কথাগুলো বলবা, সেটা আমি মেনে নেব না। রেগে আগুন হয়ে আছে। এই তো চ্যাট, এত চ্যাট দেখাও না। আমি ঠিক বলেছি। তুমি বলতে পারবা তোমার বাবাকে? পারবে না। যাদের পরিচয়ে তুমি এত এগিয়ে এসেছো না, তারাও আজকে তোমার পিছনে নেই, কারণ তুমি একটা বিশ্বাসঘাতক ধর্ষক। ভালোই হয়েছে তোমার আসল চেহারাটা আমি আগে থেকেই জানতে পেরেছি, নাহলে পরে আমার অনেক বড় ক্ষতি হতে পারতো। নিশাত, আমি যে কাজটা করিনি, সবাই যেভাবে আজকে আমার উপরে মিথ্যা অভিযোগ তুলে ধরলো না, সেটা একদিন মিথ্যে প্রমাণিত হবে। বিশেষ করে সেদিন তুমি আফসোস করবে, সেদিন ফিরে পেতে চাইবে আমাকে। অয়ে চুপ, কি বলছিস এসব? রাখ তোর ফালতু কথা। এসব ফালতু কথা শোনার টাইম নাই। বিকেলে রিফাত আসলে ফ্রেশ হয়ে নোয়াখালীর উদ্দেশ্যে বেরিয়ে গেলাম। রাতে পৌঁছে গেলাম নোয়াখালী সোনাইমুড়িতে। ওদের বাসায় গেলাম। ওর বাবা মা জিজ্ঞেস করেছিলেন আমার পরিচয়। আমার ফ্রেন্ডস সিলেট থেকে ঘুরতে এসেছে, কিছুদিন থাকবে আমাদের বাসায়। ও তাহলে যা, তোর রুমে নিয়ে যা, আর হ্যাঁ, ফ্রেশ হয়ে আয়, আমি খাবার দিতেছি আন্টি। রুমে এসে ফ্রেশ হয়ে খাবার খেয়ে ঘুমিয়ে আছি, এপাশ ওপাশ করছি, চোখে ঘুম নেই, বারবার আম্মুর কথা মনে পড়ছে। কিরে দোস্ত, ঘুরতে আসলি? তাহলে সবসময় মনমরা হয়ে থাকিস কেন? তোর মুখে কি হাসি খুশি বলতে কিছু নেই? রিফাত নিশ্চুপ হয়ে শুয়ে আছে নীল। আচ্ছা নীল, সত্যি করে বল তো, তুই কি সত্যি ঘুরতে এসেছিস নাকি অন্য কিছু? প্লিজ বল আমায়, কি হয়েছে তোর? চিন্তিত হয়ে বলার মতো তেমন কিছু নেই। তাহলে অনেক কিছু আছে, না হলে অনেক কিছু আছে। আমার গল্পটা শুনলে হয়তো তুই একটু পর ধাক্কা মেরে বের করে দিবি বাসা থেকে। আরে বলছিস এসব, কি বলছিস এসব? বল আমাকে, কি হয়েছে? রিফাত বলবো, তার আগে আমাকে তুই এখানে থাকার জন্য একটা কাজ আর একটা বাসা বের করে দে। নীল, আরে কাজ করবি কেন? আমার আমার বাসায় থাক না, যত ইচ্ছে। তার আগে একটা কথা, এটা বল কি হয়েছে তোর সাথে? রিফাত সব কি শোনার পর আমার মনে হচ্ছে সব চক্রান্ত তোর মামনির। উনি সব কিছু নীলুকে দিয়ে করিয়েছেন। রিফাত আমারও তাই মনে হয়, কিন্তু মামনি আমার সাথে এমনটা কেন করবে নীল? কেন করবে নীল? কি জানি কেন করবে, সেটা তো আমিও জানি না। রিফাত ছোটবেলা থেকে এখন অবধি আম্মুকে ছেড়ে আমি কোথাও যাইনি। আমি ওনাকে অসম্ভব ভালোবাসি, খুব মিস করছি রে। তাহলে আন্টিকে ফোন দিয়ে কথা বল আর সব কিছু বুঝিয়ে বল। আমার মনে হয় আন্টি তোকে বুঝবে। রিফাত কি বলবো আমি? নীলু কেন এমনটা করলো? আমি তো কিছুই জানি না। তাহলে কি বলবো আমি? আম্মু, আমি কিছু করিনি, সব মিথ্যা, এটা বলবো? আর এই কথা তো আগেও বলেছি, তখনও কেউ আমাকে বিশ্বাস করেনি। তাহলে এখন কেন বিশ্বাস করবে? আরে ভাই, মায়ের মন, ছেলে যতই অপরাধ করুক, করে থাকুক, ক্ষমা করে দেয়। আমার বিশ্বাস আন্টি তোকে ক্ষমা করে দেবে। তোর জন্য যদি আন্টি এত কিছু ত্যাগ করে দিল, তাহলে তোকে ক্ষমা কেন করতে পারবে না? রিফাত হ্যালো, কে? আম্মু, আমি নীল। ও নীল ভাইয়া, কেমন আছো? ভালো আছো তুমি? মনে হয় নীলু কল রিসিভ করেছে। নীলু কেন এমনটা করলি? কি দোষ করেছিলাম আমি তোর কাছে? নীল কান্না জড়িত কণ্ঠে, দোষ তোর নয়, দোষ করেছে আমার আম্মু। তোর মতো একটা যার সন্তানকে তুলে এনে নিজের পরিচয় বড় করে তুলেছেন। তোর জন্য আমি আমার বাবার ভালোবাসা পাইনি, শুধু তোর জন্য। তোর কি মনে হয় আমি কেন এমনটা করলাম? জানতে চাস কেন করেছি? নীলু
নীল, আমি না তোর ভাই, তাহলে তোর ভাইকে কেন জানোস বলছিস? কিভাবে? আমি না তোর কলিজার ভাই ছিলাম, তাহলে হঠাৎ এমনটা কেন এরকম করলি? কি করে পারলি তোর ভাইকে মিথ্যা অপবাদ দিতে? নীল, কারণ জানতে চাইছিস? তাহলে শোন। প্রথমত, তোর জন্য ছোটবেলায় আমার আম্মু আব্বুর ডিভোর্স হয়ে গেছে। দ্বিতীয়ত, আম্মু তোকে আমার থেকে বেশি ভালোবাসে। আমি কিছু চাইলে এত সহজে দিতে চাই না, আর তোর চাওয়া লাগে না। তার আগে আম্মু তোকে সব দিয়ে দিবে। আমি তার আপন মেয়ে। কই, আমাকে তো একদিনও মুখে তুলে ভাত খাওয়ায়নি। আর তুই তো আমাদের রক্তের কেউ নয়, তোকে সবসময় মুখে তুলেই ভাত খাওয়ায়। সেদিন আমার গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছিল, ভাগ্যিস আমি বেঁচে গিয়েছি। আমার কিছু হয়েছে কি না তা দেখার আগে আম্মু আমাকে বকা শুরু করে দিল। আমি না বলে বাসা থেকে কেন বের হয়েছি। পরের দিন তো সামান্য হাত কেটেছিল, পুরো বাসা মাথায় তুলে রেখেছিল আম্মু। তোর কিছু হলে এত ভালোবাসা কোথায় থেকে বের হয় সেটা বুঝি না। আর আমার কিছু হলে হালকা রিয়াক্টও করে না। ঈদে শপিং করতে গেলে আমাকে 10,000 দিলে তোকে 50,000 দেয়। কি জাদুটাই না করেছিলি আমার আম্মুকে। প্রথম প্রথম তো আমি জানতাম তুই আমার আপন ভাই, তাই কিছু বলতাম না, সব হাসি মুখে সহ্য করে নিতাম। যখন শুনলাম তুই একটা জারজ সন্তান, তোকে আমার আম্মু ডাস্টবিন থেকে তুলে এনেছিল, আর সেই তোর কারণে আমার আম্মু আব্বুর ডিভোর্স হয়ে গেছে, এখন নাকি আম্মু সব সম্পত্তি তোর নামে লিখে দেবে। যেখানে আমার পার কথা 100%, সেখানে আমাকে মাত্র 20% দেবে। এটা আমি কিভাবে মেনে নেব বল? আমার আম্মু সব কিছুতেই তোর অধিকার, তাহলে আমি কে? এত কিছু জানার পর আমি চুপ থাকি কিভাবে? নীলু, কি বলছিস সেগুলো? আমার মাথায় কিছুই ঢুকছে না। তোর সম্পত্তি চাই তো, তাই শুধু আমাকে একবার বলে দেখতি, আমার সব কিছু তোকে দিয়ে দিতাম। তুই আমার মাকে আমার থেকে কেন কেড়ে নিলি? ওই কে তোর মা শুনি? আবার উনি শুধু আমার মা, আর তুই আমাকে কি দিবি? সব কিছু তো আমারই। নীল, ও সবই তো, হ্যাঁ তোর সবই। তুই প্লিজ আমার আম্মুকে আমার কাছে ফিরিয়ে দে। তো তাই শুধু বল আমি কিছু করিনি। তুই শুধু বল আমি কিছু করিনি। প্লিজ আম্মুকে একবার বল তার ছেলে ধর্ষক নয়। নীল, হা, তোর কি মনে হয় আমি এসব গিয়ে আম্মুকে বলবো আর আম্মু তোকে বাসায় নিয়ে আসবে, সাথে করে সব কিছু তোকে দিয়ে দিবে? হে, অনেক কষ্টে আম্মুর চোখে তোকে খারাপ বানিয়েছি। কিসের জন্য? তোকে আবার নিয়ে আসার জন্য। চিন্তা করিস না, তোর জন্য এই বাড়ির দরজা চিরকালের জন্য বন্ধ হয়ে গেছে। তুই চাইলেও আর ফিরতে পারবি না। নীলু, আমার নামে এই অভিযোগটা কিভাবে তুলতে পারলি? একদিন সব কিছুই প্রকাশ হবে, সেদিন কি বলবি? নীল, কোনোদিনও প্রকাশ হবে না, কারণ সবাই মিলে এই প্ল্যানিংটা করেছে। যে প্রকাশ করবে সে আগে ফেঁসে যাবে। নীলু, মানে মামুনি, রাকিব, নানা ভাই সবাই মিলে প্ল্যান করেছে? নীল, আরে হ্যাঁ, শুধু বুড়োটা বাদে। মামুনি না বললে তো কখনই জানতেই পারতাম না তুই একটা জারজ নয়, টোকাই। ও, তার মানে আমি যেটা ভেবেছিলাম সেটাই। নীলুর এক একটা কথা কলিজায় গিয়ে আঘাত করছিল। ওর জারজ শব্দটা শুনে মাথা ভন ভন করছিল। আমি আম্মুর সাথে কথা বলবো, তুই আম্মুর কাছে ফোন দে। নীল চোখের পানি মুছে, সেটা সম্ভব নয়। আম্মু এখন ঘুমাচ্ছে, আর আম্মুর সিমটা এখন আমার, বুঝলি? সো তুই চাইলেও আমার আর আম্মুর সাথে যোগাযোগ করতে পারবি না। তুই কি আমাকে বোকা পেয়েছিস? আমি তোর ভাই, তোর থেকে এক কদম এগিয়ে আছি। এতক্ষণ তুই যা কিছু বলছিস, মানে আমাদের মধ্যে ফোনে যা হয়েছে, আলাপ হয়েছে, সব কিছু আমার ফোনের ছোট মেমোরি কার্ডে রেকর্ড হয়ে আছে। এখন ভালো হবে তুই সব কিছু আগের মতো করে দে, এতে আমি কাউকে কিছু বলবো না। আর যদি না হয় তাহলে আমি এই রেকর্ড আম্মুকে শোনাবো। তখন তুই সহকারে মামুনি, রাকিব সবাই রাস্তায় ঘুরবি, কারণ আম্মু তোদেরকে বাসা থেকে বের করে দেবে। নীল কথাটা শোনা মাত্র নীলুর মাথায় আগুন জ্বলে গেল। তুই যদি সত্যি রেকর্ড ডিলিট না করিস তাহলে আমি কি করব নিজেও জানি না।
ওহে, তুই এই বাসায় পা রাখার আগেই আমি নিজেকে শেষ করে দেব, সাথে আম্মুকেও। না না, আমি কেন মারবো? আম্মুকে মেরে ফেলবো। কি বলবে কিছুই মাথায় ঢুকছে না। নীলুর মুখে যা আসছে তাই বলছে। নীলুর কথা শোনা মাত্র মেজাজ খারাপ হয়ে যায়। আমার মায়ের কিছু হলে তোকে শেষ করে ফেলবো। তোর নাম ও আর এই পৃথিবীর বুকে থাকবে না। তুই থাক তো দূরের কথা। নীল, হে একবার চিন্তা করে দেখ, আমি যদি এত বড় যখন একটা কাজ করতে পারি, তোর নামে মিথ্যা অভিযোগ তুলে ধরতে পারি, এমনকি তোর গার্লফ্রেন্ডকে ওর থেকে কেড়ে নিতে পারি, তোর থেকে কেড়ে নিতে পারি, তোকে নিঃস্ব করে দিতে পারি, তাহলে কারো জীবন নিতে দ্বিতীয়বার ভাববো কিভাবে? অবশ্য আমার কিছু করতে হবে না, যা করার রাকিব করবে। নীলু, বোন আবার আমি আসবো না আর কোনো দিন তোদের বাসায়। রেকর্ড ও ডিলিট করে দেব। তুই প্লিজ আম্মুর কোনো ক্ষতি করিস না। নীলুর হাত থেকে মামুনি ফোন নিয়ে বলতে শুরু করলো, আমি কথা দিচ্ছি বাবা, তোমার মায়ের কিচ্ছু হবে না। তুমি শুধু রেকর্ড ডিলিট করে দাও। আর এই বাসায় তোমার আম্মুকে খুঁজতে এসো না। আর যদি আসো তাহলে আমরাও আমাদের কথা রাখতে পারবো না। হ্যাঁ, ভালো থেকো। মামুনি। ফোন কেটে বালিশে মুখ গুজে কান্না করছে নীর। পাশে থেকে রিফাত মাথায় হাত বুলিয়ে কান্না করতে মানা করছে। কি বলে সান্ত্বনা দেবে, ভাষা খুঁজে পাচ্ছে না। মামুনি সত্যি কি নীল বাসায় আসলে আম্মুকে মেরে ফেলবে নাকি? নীলু, ধরে পাগলি মেয়ে, আরে তো আমরা তো শুধু নীলকে ভয় দেখাচ্ছি। আমাদের অত সাহস আছে নাকি আপুকে কিছু বলার? মামুনি, আমার কেন জানি খটকা লাগছে। নীলু, আরে কি খটকা লাগছে? উনি কি শুধু তোমার একার মা নাকি? আমারও ফুপি লাগেন। তাছাড়া আজ বাদে কাল আমার শাশুড়ি মা হবেন। আমরা কিভাবে ওনার ক্ষতি করব বলো? রাকিব সকালে সোফাতে বসে ফোনের স্ক্রিনে থাকা ওয়ালপেপারের দিকে তাকিয়ে আছেন। নূরজাহান বেগম, হ্যাঁ, ওয়ালপেপারে নীলের ছবি লাগানো, এক ধ্যানে তাকিয়ে আছে। ওনার এখনো বিশ্বাস হচ্ছে না নীল এমনটা করেছে। আবার নিজের চোখকেও অবিশ্বাস করতে পারছেন না। ঢাকা 1998। ইন্টার দ্বিতীয় বর্ষে পড়ালেখা করতেন সামিরা আর নূরজাহান। দুইজন বেস্ট ফ্রেন্ড, একজন আরেকজনকে ছাড়া চলতেই পারত না। নূরজাহানের দেশের বাড়ি সিলেট আর সামিরার শেরপুর। অনাথ, ছোটবেলা থেকে অনাথ আশ্রমে বড় হয়েছে। দুইজন খুব ভালো বান্ধবী, এক কথায় এক প্রাণ দুইটি দেহ। পড়াশোনায়ও খুব ভালো ছিল দুইজন। প্রতিদিনের মতো আজকেও কলেজে যাচ্ছে দুইজন। হঠাৎ করে একটা ছেলে এসে রাস্তা আটকে সামনে দাঁড়িয়ে যায়। পেছন থেকে ফুল বের করে হাঁটু করে বসে সামিরার সামনে। আমি তোমাকে ভালোবাসি, তুমি কি আমার হবে? হঠাৎ এই প্রস্তাব শুনে একটু ভেবাচাকা খেয়ে যায় সামিরা। লাইফে অবশ্য ছেলেদের কাছ থেকে অনেকগুলো প্রপোজ পেয়েছে, কিন্তু এটা অন্য সবগুলোর থেকে ব্যতিক্রম। বুঝতে পারছে না কি করা উচিত। নিজের মধ্যে অহংবোধ জেগে ওঠাই সবাই স্বাভাবিক দেখতে প্রচণ্ড সুন্দরী সে। অন্যদিকে নূরজাহানের চেহারায় কালো মেঘ জমতে শুরু করছে। সামিরার কোনো উত্তর না পেয়ে আবার বলে ওঠে, তুমি কি আমার হবে সামিরা? সামিরা কিছু বলছে না, চুপচাপ দাঁড়িয়ে আছে আর বারবার আর চোখে নূরজাহানের দিকে তাকাচ্ছে। প্লিজ কথা বলো। আচ্ছা, এখনই উত্তর দেওয়া লাগবে না, এই ফুলটা নাও। ছেলেটা। সামিরা এবার চোখগুলো ছোট ছোট করে নূরের দিকে তাকায়। নূর ইশারায় বলে ফুলটা নিতে। সামিরা নূরজাহানের কথা মতো ফুলটা হাতে নিয়ে পাশ কাটিয়ে চলে যায়। রাতে ঘুমানোর আগে নূর, ছেলেটা কে? আগে তো কখনো দেখিনি। তাছাড়া হুটহাট কি বলল? আমার তো সব কিছু মাথার উপর দিয়ে গেল। সামিরা, আরে ওর নাম জিসান, আমাদের ক্লাসমেট, নতুন ভর্তি হয়েছে। আচ্ছা সামিরা, তুই সত্যি কি সব কিছু তোর মাথার উপর দিয়ে গেছে নাকি? তুইও? কি চোখ মেরে? নূর, আরে না, আমি ওকে পছন্দ করি না। দেখতে কেমন যেন লাগে, চুল এলোমেলো, শার্টের বোতাম খোলা, হাতে কি সব চুড়ি পরা, দেখতে বখাটে লাগে। আমি কখন বললাম তুই পছন্দ করিস? তার মানে বুঝি, সবই বুঝি।
তার উপরে চুল, শার্ট সব লক্ষ্য করা হয়ে গেছে, তাই না? সামিরা এবার লজ্জায় লাল হয়ে গিয়েছে। নূর খুব ভালো করে বুঝতে পারছে সামিরা প্রেমে পড়েছে, কিন্তু জিসান তো এই কয়েকদিন নূরের আগে পেছে ঘুরঘুর করলো। নূর প্রথমে ভেবেছিল তাকে প্রপোজ করতে এসেছে, কিন্তু হঠাৎ করে সামিরাকে প্রপোজ করলো জিসান। তাহলে এই কয়েকদিন নূরকে ফলো করে বেড়াতো, সেটা কি ছিল? নূরের মাথায় কিছুই ঢুকে না। এইদিকে সামিরা কিছু একটা ভাবনায় ডুবে আছে। হয়তো জিসানের কথা ভাবছে। পরের দিন হোস্টেলে থেকে কলেজে যাওয়ার উদ্দেশ্যে হাঁটছে। যেহেতু কলেজ আর হোটেল কাছাকাছি, 3-4 মিনিট লাগে হেঁটে যেতে, তাই হেঁটেই যাচ্ছে। আচ্ছা নূর, আজকেও যদি ছেলেটা এসে প্রপোজ করে তাহলে কি করব? সামিরা, কি আর করবি, পিছু কিছু ঘোরাবি। পরে যদি মনে হয় জিসান তোকে সত্যি ভালোবাসে, তাহলে তুইও লাভ ইউ বলে দিবি। নূর, আরে আস্তে ধীরে কথা বল, পিছে পিছে আসছে, শুনে ফেলবে। সামিরা, তাহলে তো ভালোই, আসতে দে। সামিরা, সামিরা শোনো। পেছন থেকে ডেকে ডেকে সামনে আসলো। কি ভাবলে? আমি এখনো ভাবিনি কিছু। কেন ভাবনি? তোমার কথা আমার মনেই ছিল না। সত্যি তো, আপনার কথা আমার বান্ধবীর মনে ছিল না। কালকে সারা রাত পড়তে পড়তে ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়েছিল, তাই না সামিরা? সামিরাকে উদ্দেশ্য করে বলল নূর। ও, তাহলে আমি কি উত্তরটা হ্যাঁ ভেবে নেব? জেসান, না, আমি কি সেটা বলেছি? সামিরা, তাহলে না ভেবে নেই। সামিরা রাগী লোক নিয়ে জিসানের দিকে তাকিয়ে মুখ ভেঙচি কেটে পাশ কাটিয়ে চলে গেল। নূর সেখানেই দাঁড়িয়ে রইল। জিসান সামিরার চলে যাওয়ার দিকে তাকিয়ে রইল। সামিরা চিৎকার করে ডাক দিল। সামিরা পেছনে তাকাতেই আই লাভ ইউ চিৎকার দিয়ে ঘুরে তাকিয়ে আস্তে করে বলল, মেরে ফেলো, আমি তো তোমার প্রেমে সেই কবেই মরে গিয়েছি। জিসান, ধ্যাত পাগল। সামিরা এটা বলে চলে গেল। কি হলো? তুমি দাঁড়িয়ে আছো কেন? যাও, এগিয়ে তোমার ফ্রেন্ডকে বোঝাও। জিসান, আচ্ছা তুমি এই কয়দিন আমার পিছনে ঘুরলা, এখন আবার আমার ফ্রেন্ডকে প্রপোজ করছো, কিছুই তো বুঝতে পারছি না। নূর, ও আসলে সেদিন বইমেলায় তোমার সাথে সামিরাকে দেখেছিলাম। তারপর থেকে বেশ কিছুদিন সামিরাকে খুঁজেছি, কিন্তু কোথাও পাইনি। অতঃপর তোমার দেখা পেলাম, তোমার পেছনে এই জন্যই ঘুরেছি, যাতে সামিরার দেখা পাই। আর অবশেষে তো কালকে দেখা পেয়ে গেলাম। প্লিজ আপু, তোমার ফ্রেন্ডকে বলো তাড়াতাড়ি হ্যাঁ বলে দিতে, আমার আবার অপেক্ষায় অ্যালার্জি আছে। জি স্যার। ঠিক আছে, আমি দেখছি। ট্রিট লাগবে কিন্তু। নূর, চলো এক্ষুনি ট্রিট দেই। জি স্যার। এত তাড়াহুড়া করার দরকার নেই। অ্যালার্জির মোরডিন খেয়ে নিও, কারণ আমি যতদূর জানি সামিরাও তোমায় পছন্দ করে, তবুও তোমাকে অপেক্ষা করতে হবে। নূর, ঠিক আছে, যেটাটা আমি অপেক্ষা করব। তোমার ফ্রেন্ডকে বলো উত্তরটা হ্যাঁ হওয়া চাই। গাল টেনে। জি স্যার। এ ফাজিল ছেলে, গালে হাত দিলি কেন? নূর, রাগ করো কেন শালিকা? নূর এবার না চাইতেও হেসে দিল। আচ্ছা, আমি এখন যাই, আমার জন্য সামিরা অপেক্ষা করছে। কিরে দোস্ত, আজকে টিউশনে গেলি না? সামিরা রুমে বসে আছে, তখনই নূরজাহান বলে উঠল, না রে, রাফির আম্মু ফোন করে বলেন ওনারা কোথাও ঘুরতে যাচ্ছেন, 10-15 দিন পরে বাসায় ফিরবেন। সামিরা, এত খুশির খবর, এই কয়দিন জমিয়ে আড্ডা দিব। তা না, তুই মুখ বাঁকা করে বসে আছিস। নূর, তোর মাথা আড্ডা দেব। মাস হয়ে গিয়েছে, ওনারা বেতন না দিয়ে চলে গিয়েছেন। এদিকে আমার হাতে টাকাও শেষের দিকে, তার উপরে রুম ভাড়া, খাওয়ার বিল সব একসাথে এসেছে। সামিরা। নূর কিছুক্ষণ সামিরার দিকে ভ্রু কুঁচকে তাকিয়ে হঠাৎ কি যেন খুঁজতে লাগলো। তুই আবার কি খুঁজছিস? সামিরা, আমার লম্বা কলম টা কোথায় রেখেছি খুঁজে পাচ্ছি না, তুই দেখেছিস? নূর, আরে হ্যাঁ, ওটা তো বালিশের নিচে। সামিরা। নূর কলমটা বের করে সামিরার পায়ে আঘাত করলো আস্তে করে। এত মারছিস কেন? নূর, কি করছিস? তো কি করব বল? তোকে গত 3 বছর থেকে কি বলে আসছি মনে আছে?
আমার সব কিছুই তোর। আমার ব্যাগে সবসময় টাকা থাকে। তোর যখন যত লাগে তুই নিয়ে নিবি। তাও যদি না পারিস একবার বলিস আমাকে। কিন্তু তুই তো নবাবের বেটি, তুই নিবি না। আর যদি কোনো দিন এসব বিষয় নিয়ে টেনশন করিস তাহলে মেরে ফেলবো। নূর রেগে আগুন হয়ে আছে। সরি। কাঁদো কাঁদো গলায়। তোর কি মনে হয় রুম ভাড়া এসব খাওয়ার টাকা এখনো বাকি আছে? আরে কালকে রাতে আমি সব ক্লিয়ার করে দিয়েছি। নূর নূরজাহান আর সামিরার পরিচয় যখন ক্লাস 10 থেকে কিভাবে দুইজনের মিল হয়ে যায়, অতঃপর একজন আরেকজনের বেস্ট ফ্রেন্ড। প্রথমে নূর জানতো না যে সামিরা অনাথ, ওর বাবা মা নেই। যখনই জানতে পারলো তখন থেকে কেমন যেন একটা মায়া কাজ করতে লাগলো সামিরার ওপর। দুইজন এসএসসি দেবার পর সামিরার অত টাকা পয়সা না থাকায় ভালো কলেজে ভর্তি হতে পারেনি। এদিকে নূরের বাবার টাকার পাহাড়, তবুও রেজাল্ট ভালো থাকার পরেও সামিরার সাথে একই কলেজে ভর্তি হলো নূর। তার খালার বাসায় থেকে পড়াশোনা করত। কি যখন বুঝতে পারলো সামিরার চলতে কষ্ট হয় টাকা পয়সার জন্য, নূর তাকে ডাইরেক্ট টাকা দিয়ে ছোট করতে চায়নি। তাই কিছুদিন যেতে না যেতে সামিরার নূরের সাথে রুম শেয়ার করে নিল। এতে করে সামিরার টাকার দরকার পড়লে নূর দিয়ে দিত আর বলতো পরে আমাকে ফিরিয়ে দিস। যদিও পরে টাকাগুলো সামিরা দিতে চাইলে নূর তখন আর নিত না। এক কথায় বলতো গেলে ওরা যেন বান্ধবী নয়, আপন বোন। এতক্ষণ নূরজাহান বেগম ছেলের দিকে তাকিয়ে থাকতে থাকতে কখন যে অতীতে চলে গিয়েছেন বুঝতেই পারেননি। হুঁশ ফিরল নীলুর ডাকে। আম্মু, তুমি এই বদমাস কুলাঙ্গার ছেলের কথা ভাবছো? নীলু, তোকে কে বললো আমি নীলের কথা ভাবছি? তুই কি আমার মনে থাকিস নাকি? নূরজাহান বেগম, মনে থাকবো কেন? তোমার হাতে ওটা কি? নীলের ছবি মোবাইলে দেখে তা তো হারিয়েই গিয়েছিলে। আমি এতক্ষণ যাবৎ তোমায় ডেকে যাচ্ছি, তুমি শুনছই না। নীলু, ফুফি, আমি এত কিছুর পরেও কিভাবে ওর ছবিগুলো মোবাইলে রাখতে পারো? নীলু, ছবিগুলো ডিলিট করে দে। রাকিব, নীলু ফোনটা নিয়ে সব পিক ডিলিট করে আবার মোবাইল নূরজাহান বেগমের হাতে ধরিয়ে দিল। যেখানে বাসার কারো সাহস নেই নূরজাহান বেগমের সাথে সামনে দাঁড়িয়ে কথা বলার, সেখানে আজকে সবাই মুখে মুখে কথা বলছে, শুধু চুপ করে আছেন নীলের অপকর্মের জন্য। বিকেলে ছাদে হাফ গেঞ্জি পরে বসে আছে নীল। আকাশপানে তাকিয়ে আছে, হয়তো দিনের বেলায় চাঁদ দেখতে পাচ্ছে। পেছন থেকে রিফাতের মা ছাদে পরে থাকা কাপড়গুলো নিতে এসে দেখতে পেলেন নীল বসে আছে। হঠাৎ খেয়াল করলেন নীলের পেটের কালো দাগ। একটু কাছে গিয়ে দেখতে চমকে গেলেন। এ কি বাবা, তোমার পিঠে এইগুলো কি? কে মেরেছে তোমায়? আতঙ্কিত হয়ে, মানে ওটা কিছু নয় আন্টি। কে মারবে আমায়? নীল ভেবাচাকা খেয়ে কি বলবে বুঝতে পারছিল না। সত্য কথাও বলা যাবে না। পুলিশ মেরেছে তোমায়? তুমি কি জেল থেকে এসেছো? পুলিশ ছাড়া এরকম মার কেউ মারতে পারে না। তুমি তুমি কি করেছিলে যে পুলিশ তোমায় মারলো? আন্টি আন্টি আপনি ভুল ভাবছেন। পুলিশ আমায় কেন মারবে? অ্যাক্সিডেন্ট হয়েছিল, তাই পিঠে কালো দাগ জমেছে। নীল, ঠিক আছে আন্টি। আর কিছু না বলে চুপচাপ চলে গেলেন। রিফাতের মা দৌড়ে রিফাতের রুমে গেলেন। এই, তুই কাকে নিয়ে এসেছিস? সত্যি করে বল, কে ওই নীল? ওর পরিচয় কি? মা, কাকে নিয়ে আসবো? তোমাকে বলেছিলাম না ও আমার ফ্রেন্ড, সিলেট থেকে ঘুরতে এসেছে। রিফাত, আমাকে কি মনে করছিস আমি কিছু বুঝি না? ঘুরতে আসবে যদি, তাহলে কই? আসার পর তো একবারও বাসা থেকে বের হলো না। আমি জানি ছেলেটা একটা গুন্ডা, আমি দেখেছি ওর পিছনে কালো আঘাত, পুলিশ মেরেছে ওকে। আমার মনে হয় জেল থেকে পালিয়ে এসেছে। আমরা কোনো ঝামেলায় পড়তে চাই না। তুই এক্ষুনি ওকে বাসা থেকে বের করে দে, না হলে পুলিশটাকে ধরিয়ে দেব। মা, আম্মু আম্মু তুমি নীলকে ভুল বুঝছো। আসলে হয়েছে সব কিছু বলার পর তাই বললো তার মাকে, তাই বিপদে পড়ে এখানে এসেছে। কিছুদিন পর আবার চলে যাবে। রিফাত, তুই সত্যি বলছিস তো? ব্রো কুঁচকে, বিশ্বাস না হলে তুমি নিজে নীলকে বাসা থেকে বের করে দাও। রিফাত,
ও আচ্ছা, তুই নীলকে নিয়ে আয়, আমরা ওকে নিয়ে ডাক্তারের কাছে যাব। মা: ঠিক আছে। নীল: কি, নিচে আয়। কেন, আম্মু তোকে নিয়ে ডাক্তারের কাছে যাবে। রিফাত: আরে লাগবে না, অমনি ঠিক হয়ে যাবে। নীল: থাপ্পড় দেব নাকি আসবি? তুই আমাকে বলিসনি কেন? আজকে 3-4টি দিন হয়ে গেল, পার হয়ে গেল, আম্মু না দেখলে তো কাউকে কিছুই বলতি না। রিফাত: আরে মামা, তেমন কিছু নয়। আচ্ছা ঠিক আছে, চল। তুই এমন কেন? রিফাত: আচ্ছা বাদ দে ওসব, আমার জন্য একটা কাজ দেখ প্লিজ। বুঝলাম না, তুই কাজ করবি কেন? তোর কাজের কি দরকার? আরে আমার কাজ লাগবে, তাছাড়া আমি আমার পড়াশোনা তোদের এখানেই করব, টাকা পয়সাও তো দরকার আছে। নিয়ে কি কাজ জানিস তুই বল, আমি দেখব কি করা যায়। যে কোনো কাজ দে, আমি পারবো। বলা যতটা সহজ, করা ততটা কঠিন। তাছাড়া কাজ না জানলে তোকে কেউ কাজ দেবে না। আমি গাড়ি চালাতে জানি। ড্রাইভিং লাইসেন্স আছে? না। তাহলে তোকে কে গাড়ি দেবে? আচ্ছা, তবু তুই দেখে দেখ কিছু একটা করা যায় কি না। আচ্ছা টিউশনি করাতে পারবো। নি আচ্ছা দেখা যাবে, চল ফ্রেশ হয়ে বাহিরে আয়, আম্মু অপেক্ষা করছে। 2 দিন পর: এই নীল, এদিকে আয়। রিফাত রুমে বসে ফোন ঘাটছে, আর নীল তখন বেলকনিতে ছিল। কি হয়েছে? মা মামা তোর চাকরি হয়ে গিয়েছে। রিফাত: কি বলছিস সত্যি? নীল খুশি হয়ে আমাদের এলাকার এক হুজুরের বাড়িতে ওনার মেয়েকে মাদ্রাসায় নিয়ে যাবে, আবার নিয়ে আসবে। আর সন্ধ্যার পরে তুই চাইলে ওনার ছোট মেয়েকে টিউশন পড়াতে পারিস। মামা: থ্যাংক ইউ। রিফাতকে জড়িয়ে ধরলো। হয়তো আর মায়া দেখাতে হবে না, ও হয়েছে, আর মায়া দেখাতে হবে না। উনি তোকে দেখতে চাইছেন, এখনো চাকরি হয়নি, সো বিকেলে ওনার বাসায় যাব। আরে মামা, তুই থাকতে এত টেনশন করা লাগবে না, আমি জানি চাকরি হয়ে যাবে। বিকালে বসে আছি হুজুরের বাসায়, আসরের নামাজ পড়ে হুজুর আমাদের সাথে দেখা করলেন। আসসালামু আলাইকুম। দুজনে একসাথে সালাম দিলাম। ওয়ালাইকুম আসসালাম হুজুর। হুজুর ভালো আছেন মামা? রিফাত: আলহামদুলিল্লাহ, তুমি ভালো আছো? হুজুর: জি ভালো। রিফাত: এই কি সেই ছেলে? হুজুর: জি। তুমি গাড়ি চালাতে জানো? জি জানি, আগে 3 বছর গাড়ি চালিয়েছি। লাইসেন্স আছে তো? না মানে ওটা নেই। তুমি ড্রাইভিং তোমায় ড্রাইভিং কে শিখিয়েছিল? আর লাইসেন্স নেই জানার পরে তোমায় কে গাড়ি দিয়েছিল? কেউ শেখায়নি, আমি একা একা শিখেছি। আর গাড়ির কথা বলছেন, ওটা আমার গাড়ি, আম্মু আমাকে গিফট দিয়েছিলেন। হুজুর কিছুটা অবাক হলো। তোমার নিজেরই যখন গাড়ি আছে, তাহলে আমার গাড়ি চালাতে চাইছো? বুঝলাম না কিছু। মানে মামা, ওর বাসা সিলেটে, এখানে পড়াশোনা করতে এসেছে। তাছাড়া আন্টি নীলের উপরে রেগে টাকা পাঠানো বন্ধ করে দিয়েছেন, খুব বেশি টাকা অপচয় করে, তাই এখন পড়াশোনার জন্য নিজেই টাকা ইনকাম করতে হবে। আপনি প্লিজ ওকে এই চাকরিটা দিয়ে দেন। আচ্ছা বুঝলাম, তা টিউশনও করাবে? হুজুর: হ্যাঁ, এই নাও গাড়ির চাবি, কাল থেকে তোমার কাজ সকাল 9টার আগে আমার বাসায় পৌঁছে আমার মেয়েকে মাদ্রাসায় নিয়ে আসবা, আবার বিকেল 4টায় নিয়ে আসবা। এর বেতনে এর ভেতরে অন্য কাজ করতে পারো। তুমি কলেজেও যেতে পারবে। মাঝে মধ্যে আমি কোথাও বের হলে আমাকে নিয়ে যাবে। আর 7টার পরে আমার ছোট মেয়েকে পড়াতে আসবা, 1 ঘন্টা পড়াবা। হুজুর: ঠিক আছে, আমি কালকে সময় মতো চলে আসব। আর শোনো, তোমার বেতন গাড়ি যে চালাবা তার জন্য 8,000, কারণ আমরা আগের ড্রাইভারকেও একই বেতন দিতাম। আর টিউশনের বেতন তোমার পড়াশোনার উপর নির্ভর করে দেব। সেদিনের মতো চলে আসলাম। পরের দিন সকালে সঠিক টাইম মতো পৌঁছে গেলাম ওদের বাসায়। 30 মিনিট আগে এসেছি। বসে আছি। কিছুক্ষণ পরে একটা মেয়ে আসলো, সাথে পিচ্চি আর একটা, বরকা পরে, হাতে পায়ে মোজা পরে, চোখগুলোও দেখা যাচ্ছে না। এসে গাড়িতে এসে বসে পড়লো। মনে হয় এটাই। আর কেউ আছে কি না জিজ্ঞেস করলাম। জি না, আর কেউ নেই, আপনি চলুন। বিসমিল্লাহ বলে চাবি রেখে সেলফ নিতে নিতে গিয়ে গাড়ি একটা ঝাঁকুনি দিল। গাড়ি নিউট্রেল না করে সেলফ নিতে গিয়েছিলাম,
এই যে ভাইয়া, আপনি আদৌ গাড়ি চালাতে পারেন? পিচ্চি মেয়েটা, আরে পারি তো, আমার মনে হচ্ছে না। অতঃপর চলতে লাগলো। গাড়ি, রাস্তার কোনো কথা নেই। 5 মিনিট পর, আচ্ছা আপু, আমরা কোন দিকে যাব? নীল, কোন দিকে যাবেন মানে? আপনি মাদ্রাসায় যাবেন। পিচ্চি মেয়েটা, বড়টা তো কোনো কথাই বলছে না। আমিও সেটা বলছি। মাদ্রাসা কোন দিকে? আমি তো জানি না, একদিন দেখিয়ে দিলেই হবে। আমি তো জানি, আমিও তো জানি না। পিচ্চি রেগে কথাটা বলল। ঠিক আছে বড় আপু, আপনি কোনো কথা বলছেন না, হয়তো আপনি হয়তো জানেন। বলুন না প্লিজ, আজকে দেখিয়ে দিলেই হবে। আপনি সোজা যেতে থাকুন, পয়েন্টে গিয়ে দিকে ডান দিকে যাবেন। মেয়েটা শান্ত গলায়, এখন কোন দিকে যাব? আবার ডান দিকে যান, সামনেই মাদ্রাসা। বিকেলে ওদের বাসায় পৌঁছে দিয়ে আমি রিফাদের বাসায় চলে আসলাম। ফ্রেশ হয়ে রিফাদের সাথে আড্ডা দিয়ে 7টার আগে আবার ওদের বাসায় চলে গেলাম পিচ্চি মেয়েটাকে পড়াতে। ও সরি, ওর নাম সুমাইয়া তাবাসসুম তুবা। আর আচ্ছা স্যার, আপনার নাম কি? তুবাকে পড়াচ্ছিলাম। হঠাৎ করে প্রশ্নটা করে বসলো। জি, আমার নাম নীল। শুধুই নীল? লাল নয়? তুবা মানে অবাক হয়ে, মানে আপনার নাম শুধুই কি নীল? আগে পিছে কিছু নেই? তুবা, অব্র মাহমুদ নীল। খুব সুন্দর নাম আপনার। আচ্ছা, আপনার ফ্যামিলিতে কে কে আছে? তুমি এত প্রশ্ন না করে পড়ায় মন দাও, ভালো হবে। আপনি এমন কেন চুপচাপ গাল ফুলিয়ে বসে থাকেন সব সময়? আরে কি বলছো এসব? আমি মোটেই এরকম নয়। আচ্ছা, তুমি তো ক্লাস 5-এ পড়ো। তোমার আপু কোন ক্লাসে পড়েন? আরে আরে হ্যালো, তোমার আপ তোমার আপু পড়ে না? আমার আপু পড়ে না, পড়ায় টিচার। ও, দেখলে তো বোঝা যায় না। ঠিক আছে, তুমি পড়ো। এভাবে বেশ কিছুদিন চলে যায়। এর মধ্যে নীল তোমার সাথে ফ্রি হয়ে যায়, ভাই বোনের মতো কথা বলে। সকালে যাওয়ার সময় তোমার নীলের বাসায় বসে আড্ডা দিতে দিতে যায়। কত ধরনের কথা হয় ওদের মধ্যে। পিছন থেকে তনু মেয়েটা দর্শকের মতো সব কিছু দেখে যায়। আজকেও সেই একই অবস্থা। আচ্ছা নীল ভাইয়া, তুমি সত্যি একটা পচা লোক। তোবা, কেন? আমি আবার কি করলাম? নীল, কি করনি সেটা বলো। যতবার তোমাকে তোমার ফ্যামিলি সম্পর্কে জিজ্ঞাসা করলাম, ঠিক ততবারই এড়িয়ে যাও। কেন বলো তো? ফ্যামিলির কথা শুনতে মন খারাপ হয়ে যায় নীলে। কি বলবে নীল? আমার ফ্যামিলি আছে, কিন্তু ওর ফ্যামিলির কেউ তো এখন আর তার সাথেই নেই। রাস্তার ছেলেকে আবার রাস্তায় ফেলে দিয়েছেন। কি বলবে? তোমাকে কিছুই বলতে পারে না, তাই তো চুপ করে আছে। কি হলো ভাইয়া, কিছু বলছো না? চুপটি মেরে বসে আছো যে? এদিকে তনু আগ্রহ নিয়ে বসে আছে নীলের পরিচয় জানার জন্য। কেউ নেই, ছোট করে বলবো। কেউ নেই তুবা, মা বাবা কেউ নেই? নীল মন খারাপ করে, বুঝলাম না কি বলছো, এসব ক্লিয়ার করে বলো। আব্বু তো বললো তোমার মা আছেন ফ্যামিলিতে। তুবা, শুরু থেকেই আমার কেউ নেই। কণিকের জন্য একটা ফ্যামিলি পেয়েছিলাম, সেটাও আর নেই। আমি শূন্য থেকে শূন্য রয়ে গেলাম। নীল, ও সরি, কিন্তু এখন তোমার সেই ফ্যামিলি কোথায়? তুবা, চুপ করো। আমি কি শুরু থেকে জানতে পারি কি হয়েছিল আপনার সাথে? শূন্য রয়ে গেলেন মানে? এগুলো একটু ক্লিয়ার করে বলেন। তনুর কথা নীল কিছুটা অবাক হয়। আজকে 18 দিন হলো চাকরি করছি, কোনো দিন তো কথা বলা দূরে থাক, চোখ তুলে যেই মেয়ে তাকায়নি, সে আজ কেন নীলের বিষয় জানতে এত আগ্রহী। এদিকে তুবাও কিছুটা অবাক হয়। তার বোন আজ অবধি কোনো পরপুরুষের সাথে প্রয়োজন ছাড়া কথা বলেনি। আজকে কি হলো, নিজে থেকে কথা বলছে। চুপচাপ বসে আছে নীল। শেষে, আচ্ছা ভাইয়া, আমাকে আপনার ছোট বোন মনে করে সব কিছু বলো। আমি তো বাহিরের কেউ নয়। সব কিছু শোনার পর তবে মন খারাপ করে বসে আছে। আচ্ছা, একটা বোন কিভাবে পারলো সামান্য সম্পত্তির জন্য তার ভাইয়ের ওপর এত বড় অভিযোগ দিতে? আপনাকে বললাম না, এখানে সব কিছুর মূল আমার মামুনি আর রাকিব।
আপনি একটা কাজ করুন, রেকর্ড আপনার আম্মুকে শোনান। সব কিছু শোনার পর আপনার আম্মু সঠিক বিচার করবেন। আপনিও বাসায় যেতে পারবেন। তনু: জন্মের পর আমি আমার মাকে তো হারিয়ে ফেলেছি, আবার নতুন করে হারাতে চাই না। হতে পারে আমি রেকর্ড শোনালাম, আম্মু রেগে ওদের বাসা থেকে বের করে দিন। পরে যদি ওরা আম্মুর কোনো ক্ষতি করে ফেলে, তাহলে কি হবে? নামো, আমরা এসে পড়েছি। জিসান আর সামিরার রিলেশন শুরু হয়েছিল। আজকে নূর একা কলেজে এসেছে। জিসান সে কখন থেকে গেটের সামনে দাঁড়িয়ে সামিরার জন্য অপেক্ষা করছে। কিছু সময় পর দেখতে পেল নূর আসছে আসছে একা আজকে একা এসেছে কলেজে। কাছে আসতেই: নূর, সামিরা কোথায়? ও আসেনি। কিন্তু কেন আসেনি? কারণ ওর জ্বর উঠেছে, তাই আসতে পারেনি। কখন কিভাবে উঠলো? কাল বিকালে উঠেছে, এখন কিছুটা ভালো আছে। ও আসতে চেয়েছিল, আমি আসতে দেইনি। কালকে বিকেলে জ্বর উঠেছে, আর তুমি আমাকে এখন বলছো? তোমাকে তো মার দিতে ইচ্ছা করছে। আরে কি বাজে কথা বলছো? তোমাকে কোথায় খুঁজবো? আমাকে বলনি কেন? আর তুমি জেনে কি করতে শুনি? নূর রেগে: শালিকা, দূর হ, আমি গেলাম আমার কলিজাকে দেখতে। জিসান হেঁটে যেতে লাগলো হোটেলের হোটেলের দিকে যেহেতু মহিলা হোস্টেল, তাই ওয়াচম্যান তাকে ভেতরে যেতে দিচ্ছিল না। জিসান যেখানে জ্ঞানজাম না করে বাজারে চলে গেল। একটা বরখা কিনে নিল, আর সাথে কিছু মেডিসিন আর খাওয়ার জন্য ফুড। বরখা পরে খুব সহজে ওয়াচম্যানকে বোকা বানিয়ে সামিরার রুমে ঢুকে গেল। টোকা দিতেই সামিরা দরজা খুলে দিল। এই চাচি, কে? আপনি কাকে চাই? আমাকে কি তোমার চাচির মতো লাগে? জিসান মুখ থেকে কালো স্কার্ট খুলে দিল। জিসান ভেতরে ঢুকে দরজা বন্ধ করে দিল। আর আপনি এখানে কেন এসেছেন? কেউ দেখলে কি হবে? ও আল্লাহ, আমাকে বাঁচাও প্লিজ, কেউ দেখার আগে চলে যান, না হলে আমি মুখ দেখাতে পারবো না। সামিরা খুব ভয় পেয়ে গিয়েছে, যার ফলে ওর কপালে মাথায় বিন্দু বিন্দু ঘাম ঝরতে শুরু করেছে। তোমার জ্বর কমেছে? মেডিসিন খেয়েছিলে? প্লিজ আমার কথা বোঝার চেষ্টা করুন। আপনি চলে যান। কাঁদো কাঁদো গলায়: বুঝলাম না, তুমি ঘামছো কেন? দেখি তোমার জ্বর কেমন। কপালে হাত দিয়ে: ও গুড, এখনও তো কমেনি। এদিকে আসো, এখানে বসো আর চুপচাপ ফুডগুলো খেয়ে মেডিসিন খেয়ে নাও। সামিরাকে খাটে বসিয়ে দিল। এই 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 নাও, হা করো। নিজেই খাইয়ে দিতে লাগলো। আপনি কাজটা ঠিক করছেন না, প্লিজ আপনি চলে যান। নূর জানতে পারলে আমাকে শেষ করে ফেলবে, সামিরা অনুরোধ করে বলছে। কিন্তু কে শোনে কার কথা? নূর তোমায় কিচ্ছুটি বলবে না, কারণ নূর আমাকে এখানে পাঠিয়েছে। সো বকাবকি না করে চুপচাপ খাও। খাওয়া শেষ হলে আমি চলে যাব। জি সান। সামিরা তাড়াতাড়ি খেয়ে নিল। এই তো খাওয়া শেষ, এখন আপনি চলে যান। এত তাড়া কিসের শুনি? আর তুমি আমাকে আপনি করে বলছো কেন? কারণ আপনি আমার থেকে বড় হবেন, তাই। আবারও কয় আপনি। প্লিজ চলে যাও। ঠোঁট কামড়াচ্ছে সামিরা। টেনশন করলে ঠোঁট কামড়ায়। জিসানের চোখগুলো সামিরার ঠোঁটের দিকে চলে যায়। করে তাকিয়ে আছে জিসান। কি হলো? আপনি এমন করছেন কেন? আমি চলে যাব। তুমি আমায় আমি চলে যাচ্ছি। সামিরা একবার অসহায়তার মতো জিসানের দিকে তাকিয়ে রইল। আপনি এমন কেন করছেন? যেতে হবে না। ঠিক আছে, যেতে হবে না। না, আমি চলে যেতে চাই। তাহলে যাও। মানা করেছে কে? তুমি বললে আমি চলে যাব। আমি পারবো না। ঠিক আছে, আমিও যাব না। প্লিজ চলে যাও। প্লিজ তুমি দিয়ে দাও। অন্য কোনো মতলব থাকলে আমি চিৎকার করব, বলে দিলাম। ওকে দাও। আমি চোখ বন্ধ করে সামনে এগিয়ে দিল। সামিরা কিছুক্ষণ চুপ থেকে বিদ্যুতের গতিতে কপালে চুমু খেলো। হয়েছে, এখন চলে যাও। সামিরা এই 80 দশকের বুড়ি, আমি কি ছোট বাচ্চা নাকি যে কপালে চুমু খেলে? আমি আর পারবো না, তুমি চলে যাও। সামিরা এদিকে আসো, আমি শিখিয়ে দিচ্ছি। শেখার দরকার নেই। আছে।
দরকার আছে, আসো। সামিরা বেচারি অনেকক্ষণ থেকে কান্না আটকে রাখলেও আর পারলো না, বাচ্চা মেয়েদের মতো কান্না করে দিল। সামিরা প্লিজ কলিজা কান্না করো না, আমি কিছু করব না, এই দেখো আমি চলে যাচ্ছি, প্লিজ তুমি কান্না বন্ধ করো। কিছুতেই জিসান সামিরার কান্না বন্ধ করতে পারছে না, বিছানায় বসে বাচ্চা মেয়েদের মতো সমানভাবে কান্না করে যাচ্ছে। জিসান এবার আর কোনো উপায় না পেয়ে সামিরার গোলাপি ঠোঁট দুটো নিজের ঠোঁট দিয়ে বন্ধ করে দিল। এত করে অটোমেটিক সামিরার কান্না বন্ধ হয়ে গেল। 2 মিনিটের মাথায় জিসান সামিরাকে ছেড়ে দেয়। সামিরা ছাড়া পেয়ে আবার কান্না করে দিল। তুমি কান্না বন্ধ করবে নাকি আরেকবার? সাথে সাথে সামিরা চুপ হয়ে গেল। তাহলে আমি এখন যাই কেমন? জিসান উঠতে যাবে, সামিরা হাত চেপে ধরলো। থাক না, আরও কিছুক্ষণ। ওরে আমার সাহসী, একটু আগে তো মরা কান্না করেছিল, আর এখন বলছো থাকো থাকো না, কেউ দেখলে কি হবে? সামিরা হাতটা ছেড়ে দিল। ঠিক আছে চলে যাও, মাথা নিচু করে। না তুমি এখন এত করে বলছো, তাহলে একটু পরেই যাই, এখন বলছি চলে যেতেছো, চলে যাও। জিসান এবার সামিরাকে টান দিয়ে বাহুতে নিয়ে নিল। আর কলিজা এমন করে কেন বলো তো? সামিরা চোখ বন্ধ করে জিসানের হার্টবিট শুনতে লাগলো। এদিকে জিসান একা একা বক বক করে যাচ্ছে, সেদিকে কোনো খেয়াল নেই। নীল আমার টাকা লাগবে, আমি ফুপুর কাছ থেকে তুমি ফুপুর কাছ থেকে আমাকে 50,000 টাকা এনে দাও। রাকিব আরে এত টাকা দিয়ে তুমি কি করবা? নীলু যেন বন্ধুদের সাথে কক্সবাজার যাব, টাকা লাগবে। রাকিব তাহলে তুমি চেয়ে নাও আম্মুর কাছে, আমাকে কেন বলছো? যেন কি বলছো এসব? আমি পারলে তোমাকে বলতাম নাকি? আমি নিজেই ফুফির কাছ থেকে নিয়ে নিতাম। রাকিব ঠিক আছে, আমি দেখছি কি করা যায়। আম্মু আমার কিছু টাকা লাগবে, ডয়ারে আছে নিয়ে নে। নূরজাহান বেগম ডয়ারে মাত্র 5,000 টাকা, এই টাকায় আমার হবে না। কত লাগবে শুনি? 50,000 লাগবে। এত অল্প টাকা দিয়ে কি করবি? চেকবুক নিয়ে আয়, 5 লাখ দিয়ে দিচ্ছি। রেগে বুঝলাম না তুমি এমন কেন করছো? যা আছে সব তো আমারই, তাহলে 50,000 টাকা দিতে তুমি এমন করছো কেন? আমি তোকে আর 1 টাকাও দেবো না। 5,000 নিলে নে, না হলে রেখে যা। আমাকে 50,000 দিতে তুমি পেঁচাল করছো। আর ওই টোকাই ছেলেটা চাইলে তো 5 লাখ দিয়ে দিতা। মেয়ে আমাকে মাত্র 50, আমি তোমার নিজের মেয়ে, আমাকে মাত্র 50,000 দিতে কৈফত চাইছ? নীলু কি হয়েছে নীলা, চিৎকার চেঁচামেচি করছিস কেন? না না ভাই, দেখো না ভাই, আমি কিছু টাকা চেয়েছি, আম্মু দিতে চাইছে না। আর ওই বদমাসটা যখন চাইতো কিছু না বলে চুপচাপ দিয়ে দেওয়া হতো। নীলু অনেক হয়েছে, আর না, যা বলার বলেছিস। দ্বিতীয়বার নীলকে একটা গালি দিবি তাহলে আমি ভুলে যাব তুই আমার মেয়ে। নূরজাহান বেগম খারাপ কি বলেছে? ভালো করেছে তোর জারজটার জন্য এত দয়া লাগছে কেন? না না ভাই, স্টপ, আর একটা কথা বলবে না। তোমরা সবাই মিলে নীলকে গালিগালাজ করছো, কি করেছে এটা কি? কেন আপু তোমার মনে নেই কি করেছে? বেয়াদব ছেলেটা আমাদের নীলুর ইজ্জতে হাত দিতে চেয়েছিল, আর তুমি তার হয়ে কথা বলছো? কিসের কি বলছো? আমার নীল আমাকে কখনো মিথ্যা বলেনি, কোনো দিনও না। আমি ভুল করেছি সেদিন নীলের কথা অবিশ্বাস করে। আমার নীল এত বড় খারাপ কাজ করতেই পারে না। আমার কেন জানি মনে হচ্ছে সব কিছু সাজানো নাটক ছিল। নূরজাহান বেগম আবু কোনো কিছুই নাটক ছিল না, আমি নিজের চোখে দেখেছি। আমাকে দেখে নীল পালিয়ে গিয়েছিল। পরে ঘুম থেকে উঠে এমন হাব ভাব করলো যেন কিছুই জানে না। মামুনি আমি এতটাও বোকা নয়, আমি খেয়াল করেছি নীল বাসা থেকে যাওয়ার পরই সবাই এমনভাবে চলাফেরা করছো, কিছুই হয়নি। যদি সত্যি নীলুর সাথে অসৎ অসমাতি করতো, তাহলে নীল চলে যাওয়ার পর থেকে এতটা সাহসী হাসি খুশিতে থাকতে পারতো না। কারণ তার সাথে যেটা হয়েছিল সেটা ডিপ্রেশনে চলে যেত। নাহলে কয়েকদিন মনমরা হয়ে বসে থাকতো। একটা মেয়ের সাথে যখন এরকম একটা অঘটন ঘটে, তখন একটা মেয়ের কোনো পরিস্থিতিতে দিন কাটায় সেটা আমি ভালো করেই জানি। আর এদিকে আমার মেয়ে নীল চলে যাওয়ার পর দিন শপিং করতে গিয়ে সিনেমা
দেখে শপিং করে রাতে বাসায় ফিরেছে। এতে করে বোঝা যায় সব কিছু নাটক ছিল, শুধুমাত্র